বিজ্ঞানী ম্যারি কুরির নাম শুনলেই প্রথমে মনে আসে তেজস্ক্রিয়তা আর সাহসিক গবেষণার কথা। তিনি ছিলেন ইতিহাসের প্রথম ব্যক্তি যিনি দুটি ভিন্ন বিষয়ে পদার্থবিজ্ঞান ও রসায়নের নোবেল পুরস্কার লাভ করেন। কিন্তু তার ওই বৈজ্ঞানিক সাফল্যের পিছনে লুকিয়ে ছিল অসংখ্য ঝুঁকি, ক্লান্তি আর এমন কিছু ভয়ানক মুহূর্ত যা শেষ পর্যন্ত তার জীবনকেই গ্রাস করেছিল। 1898 সালে ম্যারি কুরি ও তার স্বামী পিয়েরে কুরি একসঙ্গে দুটি তেজস্ক্রিয় মৌল পোলোনিয়াম ও রেডিয়াম আবিষ্কার করেন। এই আবিষ্কার তেজস্ক্রিয়তা নিয়ে আধুনিক বিজ্ঞানের ভিত্তি করে দেয়। কিন্তু সেই সময় তেজস্ক্রিয়তার ক্ষতিকর প্রভাব সম্পর্কে বৈজ্ঞানিকদের স্পষ্ট ধারণা ছিল না। তাই গবেষণার সময় ম্যারি কুরি ও তার স্বামী কোনো ধরনের রেডিয়েশন সুরক্ষা ছাড়াই কাজ করতেন। ম্যারি কুরি রেডিয়াম নিয়ে এতটাই নির্দিষ্টভাবে কাজ করতেন যে তিনি ঘরে অন্ধকারে রেডিয়াম সল্ট নীলাভ আলো দেখার জন্য তাকে নিজের ডেস্কে রেখে দিতেন। এমনকি নিজের হাতে রেডিয়াম বহন করে বিভিন্ন জায়গায় নিয়ে যেতেন, কারণ তখন এসব পদার্থকে তিনি সরাসরি বিপজ্জনক মনে করতেন না। এই দীর্ঘমেয়াদী তেজস্ক্রিয়তার সংস্পর্শে থাকার কারণে ম্যারি কুরির শরীরে ধীরে ধীরে বিপজ্জনক প্রভাব পড়তে থাকে। তার হাড় ও রক্তকণিকার ক্ষয় হতে থাকে। শেষ পর্যন্ত তিনি অ্যাপ্লেস্টিক অ্যানিমিয়া নামে এক প্রাণঘাতী রক্তরোগে আক্রান্ত হন এবং 1934 সালে মাত্র 66 বছর বয়সে মারা যান। যখন ম্যারি কুরি মারা যান তখন তাকে সীসার কফিনে সমাধিত করা হয়নি। তার দেহ সেই সময় সাধারণ কফিনে দাফন করা হয়েছিল ফ্রান্সের সোল নামক স্থানে, তার স্বামী পিয়েরো কুরির কবরের পাশে। আজও তার ব্যবহার করা নোটবুক, গবেষণার সরঞ্জাম, এমনকি পোশাক এতটাই তেজস্ক্রিয় যে সেগুলো সীসা দিয়ে মোড়ানো বাক্সে সংরক্ষণ করা হয়েছে এবং গবেষকরা সেগুলোর কাছে যেতে হলে বিশেষ রেডিয়েশন প্রতিরোধক পোশাক পরিধান করেন। তবে 1995 সালে ফরাসি সরকার মেরি ও পিয়ের কুরিকে ফ্রান্সের সর্বোচ্চ জাতীয় মর্যাদার স্মৃতিসৌধ পন্থেয়নে স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হলে তখন জানা যায় মেরি কুরির দেহাবশেষে কিছুটা তেজস্ক্রিয়তা রয়ে গেছে এবং সে কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদের উভয়কে সীসার কফিনে পুনঃসমাধিত করা হয়। অর্থাৎ মৃত্যুর সময় নয়, মৃত্যুর 61 বছর পর যখন পুনঃসমাহিত করা হয় তখন সীসার কফিন ব্যবহার করা হয়েছিল, কারণ ততদিনেও তার দেহাবশেষ থেকে তেজস্ক্রিয় বিকিরণ নির্গত হচ্ছিল, যদিও ক্ষীণ মাত্রায়। এর পাশাপাশি তার গবেষণার নোটবুক, কাপড়-চোপড় ও যন্ত্রপাতিগুলোও এখনও সীসার বাক্সে সুরক্ষিত আছে এবং সেগুলো ব্যবহার করতে গবেষকদের বিশেষ রেডিয়েশন স্যুট পরে অনুমতি